ভালোবাসা? বড় ঘৃণার সঙ্গে উচ্চারণ করল চন্দনী কথাটা। তারপর বলল, ভালোবাসা না ছাই, আমি ওর মুখ দেখতে চাই না। ও মরে গেছে। তোমাকে আমি ওর জন্য ডাকিনি। ও লোকটাও তোমাকে ডাকেনি, আমিই ডেকেছি। আমাকে যে করেই হোক উদ্ধার করো, এখান থেকে নিয়ে যাও। সম্মানের সঙ্গে আমাকে বাঁচতে দাও বাকি জীবন। সব স্বাদই তো পূর্ণ হলো। নিজের ঘর, নিজের স্বামী, গরু বাছুর, ছেলে মেয়ে, সব সব। এখন আমাকে দয়া করো। আমি বললাম, চন্দ্রকান্তকে তুমি জানো? উনি কখনো নিজের সাহায্যের জন্য কাউকে ডেকেছেন, না ডাকবেন? চন্দনী এবারে কঠিন হলো। বলল, ওর কথা শুনতেই চাই না। বললাম, ঠিক আছে, কিন্তু উনি কোন জঙ্গলে লুকিয়ে আছেন জানো? চন্দনী কি ভাবলো একটুক্ষণ, তারপরে বলল, এখন কোথায় আছে জানি না, কিন্তু জানি যে লবঙ্গীর জঙ্গলে পালিয়েছে। ঠিকাদার ছবি নায়কের যে মুহুরী ভালো কাজের লোভ দেখিয়ে আমাকে এনেছিল, সে আমার কাছে এসে রাত কাটায় সপ্তাহে একদিন। ওর মুখে শুনেছিলাম যে দিনের বেলা লুকিয়ে থাকে, রাতের বেলা মূল খুঁড়ে খায়, ফল পেড়ে খায়। যে কোনোদিন বাঘের পেটে কি বাইসনের গুতোয় শেষ হয়ে যাবে। শরীরের যা অবস্থা ছিল তাতে এমনিতেই শেষ হওয়ার কথা এতদিনে। এমনিতে শেষ না হলে যা যা করে বেঁচে আছে তাতে আর কদিনই বা বাঁচবে। লবঙ্গীর জঙ্গলে হাতি নেই, আমি শুধলাম। শুনেছি এ সময়ে নেই, তবে যেতে কতক্ষণ? জংলি হাতি তো আর বাধা থাকে না। আমি বললাম, সৌমেন বাবুদের কাজ হচ্ছে এখন জুকু ক্যাম্পে। চলো, তোমাকে নিয়ে আমি সেখানে যাই কাল। জুকু তো লবঙ্গীর কাছেই। ওদের ক্যাম্পে থেকে চন্দ্রকান্তর খোঁজও করব, আর তোমার কি করা যায় তাও ঠিক করব। চন্দনী বলল, তুমি কি পাগল হলে? টিকর পাড়ার 50 মাইলের মধ্যে যে কোনো ঠিকাদারদের ক্যাম্প আছে, তার মুহুরিরা সকলে আমার কথা জানে। কেউ কেউ আমার কাছে আসেও। আমি এখন নাম করা নতুন দাঁড়িয়ানি। আমাকে সঙ্গে নিয়ে গেলে ওরা তোমার মুখে থুতু দেবে। তোমার তো সম্মান বলে কিছু একটা আছে, তাই না? তোমার অত বড় অসম্মান আমি হতে দেব না। আমি বললাম, আমার কথা তোমায় ভাবতে হবে না। চন্দনী চটে উঠে ভুরু তুলে আমার চোখের দিকে তাকালো, তারপরে বলল, হবে না কেন? আমি দাঁড়িয়ানি হয়েছি বলে কি আমার সব গেছে? কোনটা ভালো কোনটা মন্দ তাও কি আমি বুঝি না? তাও কি বলার অধিকার নেই আমার? আমি একটু চুপ করে থাকলাম, তারপর বললাম, তাহলে চলো, তোমাকে নিয়ে নদী পেরিয়ে বিড়িগড়ে যাই। বড় মূল রিডসিলিঙ্গা হয়ে তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসি তোমার আপনজনদের কাছে। না না না, আমার আপনজন কেউ নেই, বলে চেঁচিয়ে উঠল চন্দনী। ওরা আমাকে টাঙ্গি দিয়ে কেটে ফেলবে। বিড়িগড়ের কোনো মেয়ে আজ পর্যন্ত আমার মতো দাঁড়িয়ানি হয়নি। ওরা আমার ভাই বোন, আমার গ্রামের লোকেরা গরিব হতে পারে, কিন্তু আমি ওদের যোগ্য নই। আমি মরে গেলেও ওখানে যেতে পারবো না। ওদের কাছে আমি মরে গেছি চিরদিনের জন্য। এবারে আমি রেগে গেলাম, বললাম, তাহলে আমাকে কি করতে বলো? আমি কি করতে পারি তোমার জন্যে? চন্দনী মুখ তুলল, ওর দু চোখে জল। পরক্ষণেই মুখ নামিয়ে নিল। আমি ডাকলাম, চন্দনী। চন্দনী খুব আস্তে আস্তে মুখ তুলল। অনেক দিন আগে এক চাঁদনি রাতে মহুয়া গাছতলায় একটা চিত্রল হরিণীকে মেরেছিলাম। দূর থেকে তার শিং আছে কি নেই বুঝিনি। কাছে গিয়ে দেখি হরিণী। তখনও তার প্রাণ ছিল। টর্চের আলো ফেলতেই দেখি তার চোখ ভরা জল। চোখের নিচে কাজল রেখার মতো রেখা বেয়ে জল গড়িয়ে পড়ছে। চন্দনীর চোখের সঙ্গে সেই হরিণীর চোখের বড় মিল। অনেক পাপ আমার। আরো অনেক কথা মনে হলো।
বাঁ হাত দিয়ে চন্দনীর গাল টিপে দিলাম, হাসলাম, বললাম, অত ভাবছো কেন? কিছু একটা করবই, দেখি কি করা যায়। চন্দনী। আমি ওর গাল ছোঁয়াই। ও খুব খুশি হলো, হাসলো। বুঝলাম ও সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। আশ্চর্য, কত পুরুষ সন্ধে থেকে রাতভর ওকে ময়ান দেওয়া ময়দার মতো চাই, অথচ ওর গালে আমার আঙ্গুল লাগাতে এখনো সেই চন্দনী শিউরে ওঠে। আমরা বড় বোকা, মেয়েদের আমরা এতটুকুও বুঝলাম না। আদম ইভের দিন থেকে এখন পর্যন্ত 1000 বছর একসঙ্গে থেকেও কিছু মাত্র বুঝলাম না। আমার খাওয়া হয়ে গেলে আমি আবার এ ঘরে এসে বসলাম, খাটে উঠে দেওয়ালে হেলান দিয়ে। চন্দনী বলল, খেয়ে আসছি এক্ষুনি আমি, তুমি ও ঘরে বসো। আমি এ ঘরে আসতেই চন্দনী পান সেজে দিয়ে গেল আমায়। বিড়িগড়ের পাহাড়ে পান খাই না, কিন্তু সমতলে নেমে এদের সঙ্গে মিশে পান খাওয়া শিখেছে। ওর কাছে যারা আসে তারাই শিখিয়েছে হয়তো। গুন্ডি খাই না আমি, এমনি পান খয়ের চুন আর সুপরি দিয়ে বানিয়ে এনেছিল। চন্দনী খেয়ে এলে বললাম, রাতারাতি এখান থেকে পালিয়ে গেলে কি হয়? ও ভয় পেল, বলল, রাতে আমাকে নিয়ে পালালে তোমার নামে থানা পুলিশ হবে, তুমিও কি ফেরারি হতে চাও? কথাটাই আমার মজা লাগলো। শহরে বসে কাগজের সম্পাদকীয় দপ্তরে দু একটা চিঠি লিখে, তাও যদি সব চিঠি প্রকাশিত হতো। আমরা আমাদের চতুর্দিকে শত শত অন্যায়ের প্রতিবিধান করি বলে মনে করি। জেলে যেতে আমাদের বড় ভয়। বিবেকের নির্দেশে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে সারা জীবন প্রতিকারহীন ন্যাক্কারজনক ভীরুতায় আমরা কাটিয়ে দিই, অথচ জেলের প্রাচীরের ভেতরে ঢুকতে ভয়ে মরি। আমাদের রুজি রোজগার স্ত্রীপুত্র বিষয় সম্পত্তি, আমাদের হীন স্বার্থ এসে সব সময় বিবেকের পথ আগলে দাঁড়ায়। চন্দনীর জন্য না হয় থানা পুলিশ হলোই একটু, আমার মতো নিষ্ক্রিয় লোকের জীবনটা তো ঘোলা জলে ডোবাই, তাতে না হয় একটু জলোচ্ছ্বাস জাগলই। বিবেকের জেল থেকে মুক্তি পেয়ে না হয় পুলিশের জেলে গেলামই। কিন্তু চন্দনী বলল, আমি চলে যাওয়ার আগে এদের পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে, নইলে বিপদ আছে। তারপরই বলল, কিন্তু আমাকে নিয়ে যাবে কোথায়? কলকাতা? আমি ভয়ে নীল হয়ে গেলাম। আমার কি সে সাহস আছে? কলকাতা কি চন্দনী গিয়ে থাকতে পারবে? এর সামাজিক মর্যাদা সেখানে কি হবে? কোন সম্মান দেবে তাকে আমার আত্মীয়রা, আমার উচ্চশিক্ষিত পরিচিতরা? তাছাড়া এই খোলা বনের মেয়ে তো ডিজেলের ধোঁয়ায় অপমানে শুকিয়ে যাবে। ওকে কিভাবে কোন পরিচয়ে নিয়ে যাব আমার সঙ্গে? আমি যে মজ্জায় মজ্জায় ভীরু, কনভেনশন ভাঙার জোর আমার যে বুকে নেই। বহু বছরের মধ্যবিত্ত জীবনের সাধারণত্ব আমাকে নীচ, সাধারণ এবং লোকভীতু করে তুলেছে। আমার যে সাহস নেই। তাছাড়া চন্দনীকে নিয়ে গিয়ে ঝি করে রাখা যায় না। ওকে যা করে রাখা যায় তা করে রাখতে পারবো না। সেটা ওর অথবা আমার কারুর পক্ষে সুস্থ বন্দোবস্ত নয়। চন্দনী আবারও বলল, নিয়ে যাবে কলকাতায়? আমি বললাম, না, আমরা এখন লবঙ্গিতে যাব। তুমি এখনো চন্দ্রকান্তর বিবাহিতা স্ত্রী। চন্দ্রকান্তর সঙ্গে দেখা না করে, কথা না বলে কিছুই করতে পারবো না আমি, তুমি যাই বলো না কেন। চন্দনী মুষড়ে পড়ে অধৈর্য গলায় বলল, কিন্তু আমার পরিচয় কি দেবে? জুকু কূপে তোমাকে চিনবে কত লোক? তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি বলবে? আমি বললাম, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। 100 বার ভাবতে হবে।
এবার চেঁচিয়ে বলল চন্দনী। তারপর বলল, তোমাকে ডেকে এনে ভুল করেছি। তারপর ভ্রু উঁচিয়ে বলল, ঠিক আছে, তুমি রাতটা আমার ঘরে থাকো। টাকা দিয়েছ যখন থাকার জন্য, তুমি তো রাতের জন্য কিনেই রেখেছ আমায়। এ রাতে তুমি আমাকে নিয়ে যা খুশি তাই করতেও পারো, কিন্তু কাল ভোরে উঠেই চলে যেও এখান থেকে। টাকা উসুল করে চলে যেও, আমার জন্য তোমার কিছুই করতে হবে না। হঠাৎই আমার ভীষণ রাগ হয়ে গেল। সামনে দাঁড়ানো চন্দনীকে ঠাস করে একটা চড় মারলাম। চড় খেয়েই চন্দনী চুপ করে গেল। দু হাতে মুখ ঢেকে বিছানায় মুখ গুজে বসে শব্দ না করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ওর হাত থেকে পানটা মাটিতে পড়ে গেল। কয়েক মুহূর্ত আমি কি করব এবং কি করলাম বুঝতে পারলাম না। তারপর ওকে হাত ধরে তুলতেই আমার বুকের ওপর আশ্রে পড়ে হাউ মাউ করে কেঁদে উঠল। বলল, তুমি আমার কে? আমাকে মারবার তুমি কে? আজ চন্দ্রকান্ত থাকলে তোমাকে গুলি করে মারত। তুমি কোন অধিকারে মারলে আমাকে? চলে যাও, এক্ষুনি চলে যাও আমার ঘর থেকে। আমি একটুক্ষণ ওর দিকে চেয়ে রইলাম, তারপর দরজা খুলে বেরিয়ে গেলাম। কুকুরটা ভুক ভুক শব্দে ডেকে উঠল। আমি সোজা নদীর ঘাটে গিয়ে পৌঁছালাম। তখন অনেক রাত। জিপটা তেমনিই দাঁড়িয়েছিল। জিপের মধ্যে ঢুকে বসলাম। এখান থেকে এক্ষুনি চলে যাব ভাবলাম, কিন্তু পারলাম না। কোথায় যাব তাও ভেবে পেলাম না। চাঁদের আলোয় দারুণ দেখাচ্ছে সাতকোশিয়া গন্ডের মহানদীকে। ওপারের পাহাড়ের ওপর থেকে সম্বর ডাকলো হঠাৎ। তারপর আবার সব চুপচাপ। যেখানে কুমিরের চাষ করেছে উড়িষ্যার বন বিভাগ, সেখান থেকে কতগুলো কুকুর ডাকতে লাগলো। নদীর ওপরে নৌকার আলো। কে যেন পাটাতনের ওপর কি ফেললো। কাঠে কাঠে ধাক্কা লেগে একটা শুকনো ভোঁতা আওয়াজ হলো। যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে। চায়ের দোকানি ঝাঁপ খুলেছে। এক কাপ চা খেয়ে আবার চন্দনীর ঘরের দিকে গেলাম। ডোর ভেতর থেকে বন্ধ ছিল। অনেকক্ষণ ধরে ধাক্কা দিতে চন্দনী আবার দরজা খুলল। খুলেই আবার দড়াম করে দরজা বন্ধ করে দিল। মাউসি এসে আমার পাশে দাঁড়ালো। মুখে চোখে কুটিল হাসি। বলল, ব্যাপার কি বাবু, রাতে ছিলে না? চন্দনীকে পছন্দ হলো না? তোমাদের ব্যাপার আলাদা, শহরে কত ভালো জিনিস দেখো। মাউসিকে বললাম, আমি চন্দনীকে নিয়ে যেতে চাই। মাউসি বলল, কদিনের জন্য? আমি বললাম, চিরদিনের জন্যে। কোথায়? তা জানি না। তুমি যদি মেয়েটাকে মেরে ফেলো, যদি বিক্রি করে দাও কারু কাছে। মাউসি নিরুত্তাপে বলল। বললাম, তাতে তোমার কি? তুমি কি চাও তাই বলো। মাউসি বলল, ও চলে গেলে ক্ষতি হবে আমার। ক্ষতি হবে বলেই তোমাকে এত কথা বলছি। এমন সময় চন্দনী দরজা খুলল। মাউসি বলল, কি রে ছেড়ি, রাতের বেলা বাবুকে খুশি করতে পারলি না? বাবু রাত কাটালো বাইরে, শিখলি কি এতদিনে? চন্দনী কি একটা বলতে গিয়েই থেমে গেল, কথা বলল না। এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। আমি মাউসিকে বললাম, আমার তাড়া আছে, বলো তুমি কি চাও। তারপর চন্দনীকে বললাম, 15 মিনিটের মধ্যে তোমার জামা কাপড় গুছিয়ে নাও, আমরা এক্ষুনি যাব। মাউসি বলল, 300 টাকা চাই। চন্দনী আঁতকে উঠে বলল, 300 টাকা? মাউসি, আমার রোজগারের দুগুণ তুমি রোজই নিয়ে যাও। তুই চুপ কর, বেশি কথা বললে ভীমকে ডাকবো, তোদের দুজনকে শায়েস্তা করে দেব। আমি মাউসির দিকে চেয়ে বললাম, ভালো করে কথা বলো চন্দনীর সঙ্গে, আর ডাকো তোমার ভীমকে,
ভালোভাবে মেটালে মেটাও, নইলে 1 পয়সাও দেব না। ওকে জোর করেই নিয়ে যাব। দেখি তুমি কি করতে পারো। বলতেই মাউসি দৌড়ে চলে গেল। যেতে যেতে বলল, বড় পীড়িত দেখছি। আমি বললাম, চন্দনী তাড়াতাড়ি করো। চন্দনীর চোখে এবারে ভয় দেখলাম। আমার বিপদ দেখে ও নিজের বিপদের কথা ভুলে গেল। ও বলল, তুমি পালাও, আমার যা হয় হোক, না হয় বাকি জীবন এখানেই থাকব। ভীমরা এসে পড়লে তোমার খুব বিপদ হবে। আমি বললাম, সময় নষ্ট করো না, শিগগির তোমার তোরঙ্গে জিনিসপত্র গুছিয়ে চলে এসো। চন্দনী কিছুক্ষণের মধ্যেই তোরঙ্গ আর পুটলি হাতে বেরোলো এবং প্রায় সঙ্গে সঙ্গে মাউসির 4জন লোক লাঠি হাতে এসে দাঁড়ালো বেড়ার দরজা আগলে। তাদের চোখ মুখের ভাব ভালো না। ওদের পক্ষে আমাকে খুন করা তো বটেই, চন্দনীকেও খুন করা কিছু নয়। কোমরে হাত দিয়ে চট করে পিস্তলটা বের করলাম আমি। বের করে মাউসিকে বললাম, কি চাও, টাকা চাও না গুলি খেতে চাও? আমার কাছে পিস্তল থাকবে তা ওরা অনুমান করেনি। যে লোকের কাছে লাইসেন্সড পিস্তল থাকে তার মাথায় লাঠি মারলে তারপরেও নানা বিপদ হতে পারে, এই বোধটুকু ও গুন্ডাগুলো ছিল। ওরা চুপ করে দাঁড়িয়ে রইল। আমি চন্দনীকে বললাম, হিপ পকেট থেকে আমার মানিব্যাগ বের করে মাউসিকে 300 টাকা দিতে। চন্দনী কখনো 100 টাকার নোট দেখেনি মনে হলো, মাউসিও দেখেনি। 3টি 100 টাকার নোট হাতে পেয়ে মাউসির মুখে হাসি ফুটল। আমি বললাম, ভীমদের বলো যে আমার আর চন্দনীর জিপ অবধি পৌঁছে দেবে, যাতে পথে আর কেউ ঝামেলা না করে। ভীমরা তাই করল। অত ভোরে পুরো বস্তি জাগেনি, কিন্তু যারা জেগেছে তারা সকলেই রীতিমতো শোভাযাত্রা করে আমাদের পেছন পেছন এলো। চন্দনীর তোরঙ্গটা আমি বাঁ হাতে নিলাম। থালা বাসন কটা একটা শাড়ির পুটলি করে নিয়েছিল ও। দোকানিরাও সকলে দোকান ছেড়ে পথে এসে ভিড় করল। টিকরপাড়ার শান্ত আবহাওয়াতে এত বড় একটা উত্তেজনার ঘটনা বোধহয় অনেকদিন ঘটেনি। ঘটেছিল একবার বহু বছর আগে, যখন কুমির শিকারে এসে এক সাহেব ও তার ছেলেকে কুমিরে ধরেছিল। মেম সাহেব কুমির দুটোকেই মেরেছিল, কিন্তু কুমির মারার পরও হুডখোলা ফোর্ড গাড়িতে স্বামী ও ছোট ছেলের রক্তাক্ত মৃতদেহর পেছনের সিটে রেখে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তিনি একাই গাড়ি চালিয়ে এই ঘাট থেকে অঙ্গুলের পথে যাচ্ছিলেন। তখনও এই ঘাটে খুব উত্তেজনা হয়েছিল। পূর্ণাকোটের আগে পথের বাঁ পাশ দিয়ে একটা বড় সুন্দর নদী গেছে। অনেক নিচে বোধহয় মহানদীতে পড়েছে। সেই নদীর পাশে জিপ থামিয়ে আমরা চোখ মুখ ধুয়ে নিলাম। একটা ঝোপের আড়ালে গিয়ে চন্দনী একটু সেজেগুজে নিল। আয়নাটা আনতে ভোলেনিও। বিড়ি গড়ে ও অন্যরকম ছিল। চন্দনী অনেক বদলে গেছে। তারপর পূর্ণাকোটে এসে চায়ের দোকানে নিমকি দিয়ে চা খেলাম আমরা। পম্পাসরে এসে যখন ডান দিকে মোড় নিলাম লবঙ্গীর ধূলি ধূসরিত পথে, তখন চন্দনী শেষবারের মতো জিজ্ঞেস করল, কোথায় চললে? এ রাস্তা কোথায় গেছে? আমি বললাম, লবঙ্গী জুকুবু। আমার দৃঢ় চোয়ালের দিকে চেয়ে আর চন্দনী কোনো কথা বলার সাহস পেল না। বাকি পথ একেবারেই চুপ করে রইল। মাঠিয়াকুদু নালার পাশে সৌমেন বাবুদের ক্যাম্প পড়েছে। ক্যাম্প মানে নালার পাশে পাতার তৈরি একটি বড় ঘর। ওপরে পাতা, চতুর্দিকে পাতা, পাতাগুলো শুকিয়ে এসেছে। ঘরের এক পাশটা খোলা, সেই পাশটাতে রান্নাবান্না হয়। নারায়ণ রাধে, গেরুয়া রঙা লুঙ্গি পরা।
সিটিয়ে যাওয়া নারায়ণ আমার বহুদিনে চেনা এক পুরনো মোহরীর ভাইপো রত্নাকর এই ক্যাম্পের ম্যানেজার। খুব বিদ্বান রত্নাকর। একাদশ ফেল, মানে একাদশ ক্লাসে উঠে ফেল করেছিল। বয়স 20 বছর। এক ছেলে এক মেয়ে, হাতে হাতঘড়ি। বিদ্বান ছেলে বলেই বিয়েতে সাইকেল পেয়েছিল পণ হিসেবে। নীল রঙা লুঙ্গি ও হলুদ শার্ট পরেছিল সে। মুখের মধ্যে একটা গর্ব ও কর্তৃত্বের ছাপ। জিপের শব্দ শুনে তখন ক্যাম্পে যারাই ছিল তারাই ঘর ছেড়ে বাইরে এলো। আমাকে দেখে নমস্কার করলো। খুশি হলো ওরা সকলেই। চন্দনীকে দেখে ওরা অবাক হলো, চুপ করে রইল। আমি বললাম, আর একটা পাতার ঘর বানাও, আমি থাকবো, চন্দনীও থাকবে এখানে। কোথায় থাকবে? আপনার ঘরেই। রত্নাকর শুধলো। ওর গলায় শ্লেষের সুর বাজলো। চন্দনী মুখ নিচু করে বসে থাকলো, পুটলি হাতে করে। আমি বললাম, তেমন দরকার হলে তাই থাকবে, তবে এখন কামিনদের ঘরেই থাকবে। কোনো কামিন নেই আমাদের। রত্নাকর আবার বলল। নারায়ণ বলল, কেন? চন্দনী কুম্ফুর সঙ্গে থাকতে পারে, ওর বউ ছেলের সঙ্গে। কুম্ফুকে? আমি শুধলাম, কুম্ফু জড়িবুটির বদ্যি, জঙ্গলের কবিরাজ। রত্নাকর বলল। আমি বললাম, দরকার নেই, এখানেই চন্দনীর জন্য আরেকটা ঘর বানিয়ে দে, 2 জন লোক লাগা, আমি পয়সা দিয়ে দেব। রত্নাকর চন্দনীর এরকম প্রাধান্যটা ভালো চোখে দেখল না। আমি বললাম, চন্দনী এখানে আমার অতিথি হয়ে থাকবে, খাবে দাবে, বিশ্রাম করবে, বেড়াবে। যখন ট্রাক আসবে আমি সৌমেন বাবুকে চিঠি লিখে দেব, আমাদের সঙ্গে যা যা জিনিস আছে নামিয়ে নে, খাওয়া দাওয়ার সব। তারপর নারায়ণকে বললাম, নারায়ণ, আমাদের রান্না তো তুই করবি। নারায়ণ গড় হয়ে বলল, আইগা। সেদিন পুরো গেল পর্ণকুঠির বানাতে। দুপুরে আলু ভাজা, ডাল ও কুমড়োর তরকারি রেঁধেছিল নারায়ণ। খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিলাম। রাতে ভালো ঘুম হয়নি।